কেমন আছো আফরা? আফরা বলল, আমি সবসময় ভালো থাকি আপু। আপনি ভালো আছেন? আফরার উত্তরে মনিরার হাসি চওড়া হলো। দরজা লাগাতে লাগাতে বলল, আমি তো বিন্দাস আছি। মনিরার এমন ঝলমলে হাসি দেখে আফরার ভ্রু কুঁচকে এলো। এত খুশি কেন মেয়েটা আজ? কুচকানো ভ্রু নিয়েই বলল, আজ মনে হচ্ছে আপু একটু বেশিই খুশি তুমি। মনিরা বলল, তাই তো মনে হচ্ছে। অনেকদিন পর বেড়াজাল থেকে মুক্তি পাওয়ার পথ পেয়েছি গো। বুঝলো না আফরা? প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতেই মনিরা বলল, তোমাকে বলাই যায় ডিভোর্সের অ্যাপ্লাই করেছি। এবার একটু শান্তিতে থাকতে চাই গো। শাশুড়ি মেয়েকে নিয়ে নতুন একটা সংসার করব। তুমি কিন্তু শুভাকাঙ্ক্ষী হয়ে থাকলে। বিনিময়ে আফরা মুচকি হেসে উপরে চলে গেল। মনিরার হুটহাট এমন কাজে অবাকও হয়েছে, তবে প্রশ্ন করার কিছু খুঁজে পাননি। ছাত্রীর ঘরে ঢুকতেই মিহিকে চুপচাপ বসে থাকতে দেখলো। এক ছুটেই বুঝে নেয় আজ মেয়ে পড়া শেখেনি। বসতে বসতে বলল, আফরা, পড়া শেখনি? মিহি বলল, শিখেছি। মন খারাপ করেই জবাব দিল মিহি। আফরা পাল্টা প্রশ্ন করল, তোমার তাহলে মন খারাপ কেন? মিহি বলল, বাবাকে মিস করছি আমি, এখনো বাড়ি ফিরেনি। আফরা বলল, তোমার বাবা কি নতুন এমন করে? প্রায় তো দেখি বাড়ি ফেরে না। মিহি বলল, বাড়ি না ফিরলেও আমাকে ফোন করে বলে, আজ বলেনি। গম্ভীর কণ্ঠের জবাব শুনে আফরা হেসে উঠল। বাবার প্রতি এই মেয়ের ভালোবাসা দেখে কেমন শরীর জ্বলছে তার। সেও তো বাবাকে খুব ভালোবাসতো। বাসত, এখনও তো বাসে, তবে তার ভালোবাসার প্রকাশটা যেই ভিন্ন। হঠাৎ করে আফরার মনে পড়ে মনিরার কিছুক্ষণ আগে বলা কথা। কিছুটা আনন্দ পায়ও সে। মেয়েটার সাথে একটু মজা করা যাক। শান্ত স্বরে বলল, ধরো তুমি আর আমি একটা খেলা খেলছি। সেখানে তোমার অপশান দেওয়া হলো মা অথবা বাবার মধ্যে কাউকে বেছে নিতে হবে। কাকে নিজের সাথে নেবে তুমি? আর হ্যাঁ, এই খেলাটাই কিন্তু যাকে বাজবে না তাকে চিরতরে হারিয়ে ফেলবে। মিহি ফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপরে হুট করেই বলল, আমি আম্মুকে চাই। আফরা মুখটা পাংশুটে হয়ে গেল। মেয়েটা তার মজাটাই নষ্ট করে দিল। বিরক্ত হয়ে বলল, বাবা কেন নয়? তুমি না বাবাকে ভালোবাসো ভীষণ? মিহি বলল, বাবা আমাকে ভালোবাসে, আম্মুকে তো না। কিন্তু আম্মু আমাদের দুজনকেই ভালোবাসে, তাই আমি আম্মুকেই চাই। কি কঠিন উত্তর! আফরার পাংশুটে মুখটা যেন খুশিতে ভরে গেল। এইটুকু মেয়েও কেমন পরিস্থিতি পরিবেশ বুঝে ধরে ফেলেছে তার বাবা আর তার মাকে ভালোবাসে না। হাত বাড়িয়ে গাল টেনে বলল, তাহলে মন খারাপ করে আছো কেন? হাসি দাও। শোনো মিহি, তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে জানো। তাই তোমার বাবাকে কখনো ভুলো না। তবে তোমার মাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে। তাই তোমার মাকে কখনো ছেড়ে যেও না, কেমন? মিহি বুঝেছে কিনা বোঝা গেল না, তবে দুবার মাথা নেড়ে সাই জানালো। পড়ায় মনোযোগ হতেই আপনা হেসে দরজায় তাকালো। ছলছল চোখ নিয়ে দাঁড়িয়ে আছে মনিরা। মেয়ের কথাগুলো শুনে মনিরার মনে হলো এই বুঝি সুখের শুরু হলো তার। আফরার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে মনিরা চলে যায় নিচে। এই প্রাপ্তি তার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি। মনিরা নিচে নামতে আরাবকে বসে থাকতে দেখে ডাইনিংয়ে, সাথে আশরাফ উদ্দিন। মনিরাকে দেখেই তিনি বললেন, খাবার দাও। মনিরা রান্নাঘরে ঢুকে গেল। কোনো রকম শব্দ ব্যয় না করে রান্না করা খাবারগুলো টেবিলে রাখলো। নিজের মতো দুটো প্লেটে খাবার নিয়ে বলল, নিজের মতো নিয়ে খান, আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে। আরাব বলল, মুখের উপর কথা বলবা না, বাবা যা বলেছে তাই করো। ওই মহিলা পরে খাবে। মনিরা বলল, সম্পর্কে ভাবি হই আপনার, ঠিক করে কথা বলুন, হুকুমের গোলাম না আমি। নিয়ে খেলে খান, না হলে না খেয়ে থাকুন। আপনাদের মতো চরিত্রহীনদের জন্য যে রান্না করেছি এই অনেক। বাম হাত তো গেছে, গলার মাঝখানে যখন কাটা পড়বে তখন বড় বড় কথা বের হবে। কথা বলেই মনিরা শাশুড়ির ঘরে চলে যায়। গলার স্বর উঁচু হওয়ার কথাগুলো আফরার কর্ণগহ্বরেও পৌঁছেছে। হুট করে মনিরার এমন পরিবর্তনে রহস্যময়ী মেয়েটাও হতবাক। আর কত রহস্যের জাল বেছানো এই দুনিয়ায়। এই খেলা যে কবে শেষ হবে, আদৌ শেষ হবে কিনা কে জানে। অপমানে থমথমে মুখশ্রী নিয়ে আরাপ আবার চেয়ারে বসে পড়ল। ডান হাত বাড়িয়ে কাঁচের গ্লাস হাতে তুলে নিয়ে ছুঁড়ে মারল ফোড়ে। বিকট শব্দে কাঁচগুলো টুকরো টুকরো হয়ে যায়। তবে আফরাজ উদ্দিন ভাবলেছিন, নিজের প্লেটে ভাত তরকারি উঠিয়ে নিয়ে ছেলের পাটে উঠিয়ে দেয়। খাওয়ার কথা বলে না, নিজেই আগে আগে খেতে শুরু করে। আরাপও আর রেগে বসে থাকে না। আগে পেট শান্তি করা যাক, পরে না হয় এই মেয়েকে দেখে নেবে। সময় অনেক। খাওয়ার পর্ব শেষ হয়। মনিরা এঁটো থালা নিয়ে আবার ডাইনিংয়ে আসে। তখনও বাবা ছেলেকে খেতে দেখে মনে মনে খাদক বলে গালিও দেয়। খেয়ে খেয়ে চর্বি জমিয়েই তো এই লীলা খেলা দেখাতে পারে। রান্নাঘর থেকে বের হতেই কলিং বেলের শব্দ ভেসে আসে। মনিরা ভাবে আতিকুর এসেছে। দ্রুত না গিয়ে একটু আস্তেই পা চালায়। আতিকুর আসেনি। বাড়ির দারোয়ান দাঁড়িয়ে আছে, হাতে মাঝারি সাইজের পার্সেল। মনিরা হাতে নিল। দারোয়ান যেতেই দরজা বন্ধ করে ভেতরে যেতে শ্বশুরকে যার দিকে তাকিয়ে থাকতে দেখলো। কিছু বলল না। নিজের ঘরের দিকে যাবে তার আগেই আশরাফ উদ্দিন বলল, কি আছে ওটাতে? কে পার্সেল পাঠালো তোমায়? আমাদের তো চরিত্রহীন বলো। নিজের চরিত্র ঠিক আছে তো? দেখি কে কি পাঠিয়েছে। ঘৃণায় চোখ মুখ অসম্ভব কুঁচকে আসে মনিরার। অবাধ্য হয়ে বলে ওঠে মনিরা,
আমার চরিত্রের বিচার আপাতত আপনার কাছ থেকে পেতে হবে না। ভদ্রতা শেখেননি, অন্যের পার্সেল আপনি দেখবেন কেন? আশরাফ উদ্দিন কথাগুলো গায়েই মাখল না, বরং জোর করে কেড়ে নিল পার্সেলটা। সোফায় বসে মোড়ানো কাগজ খুলে মারিয়ার দিকে তাকিয়ে হাসলো। হয়তো সে মনে করেছে মারিয়ার কোনো প্রেমিক গিফট পাঠিয়েছে, হয়তো মনে মনে এও ঠিক করে নিয়েছে এমন হলে মনিরা নামক মেয়েটি আজ রক্ষা নেই। ভেতরে কাগজটা খুলতেই হাসি হাসি মুখটা পাল্টে যায় আশরাফ উদ্দিনের। হাত থেকে পড়ে যায় পার্সেল। শব্দহীন সোফায় বসে পড়েন তিনি। মোটাসোটা শরীরটা ঢুলে পড়তেই মনিরা চমকে যায়। এগিয়ে এসে পার্সেলের দৃষ্টি ফেলতেই নিজেও ছিটকে পড়েন পেছনে। চিৎকার করে ওঠে, কাঁপতে থাকে তার শরীর। কি দেখলো সে? কিভাবে হলো? দরজা আটকে বসে আছে মনিরা, চোখে মুখে স্তব্ধতা, হাত পা মৃদু কাঁপছে তার। তাকে দেখে মনে হচ্ছে না এই দুনিয়ার কোনো কিছু তার কর্ণকুহরে পৌঁছাচ্ছে। মনে হচ্ছে অনুভূতি সৃষ্টি করছে। সে নির্বাক খাটে হেলান দিয়ে মেঝেতে বসে আছে, দৃষ্টি ঘুরিয়ে থাকা ফোনের দিকে। যখনই একটু আগে দৃশ্যটা চোখে ভাসে তখনই তার কাঁপুনি বেড়ে যাচ্ছে। মনের মধ্যে মিশ্র এক অদ্ভুত অনুভূতি করা নাড়ছে। একদিকে মুক্তির স্বাদ পাওয়ার আগ মুহূর্তে ডানা মেলে উড়ে চলার অনুভূতি, আরেকদিকে ভয়, না পারছে ঠিকভাবে আনন্দ প্রকাশ করতে, আর না পারছে ভয় যুবথুবু হয়ে বসে থাকতে। সে যেন অনুভূতির আত্মবলিদান। দরজা কড়া নাড়ার শব্দ শুনেও নির্বাক মনিরা। পরপর 4বার দরজায় বাড়ি পড়েছে। ওপাশের মানুষটা হতাশ হয়ে ফিরে যায়। মনিরা চোখ বুজে মুখ হাঁ করে শ্বাস ফেলে। কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ায়। গুটি গুটি পায়ে আলমারির দিকে যেতে নিলেই মেয়েলি কণ্ঠ শুনতে পায়। আপনা আপনি তার পা থেমে যায়। এতক্ষণ মুখশ্রী সে যে অনুভূতি ছিল না। মেয়ের কান্না ভেজা কণ্ঠ শুনে মনিরার মুখশ্রীতে ব্যথার ছাপ ফুটে ওঠে। নয়ন যুগলে ফুটে ওঠে অসহায়ত্ব। বুকটা কেমন হু হু করে ওঠে। পা চালিয়ে দরজা খুলে দেয়। সাথে সাথেই ঝাঁপিয়ে পড়ে মিহি। শব্দ করে কেঁদে দেয়। কত আহাজারি! 8 বছর বয়সে বাবার কাটা মাথা দেখে মেয়েটা যে এখনও সশরীরে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে পারছে, হয়তো এটাই অনেক। মেয়েকে ভেতরে নিয়ে আবার দরজা বন্ধ করে দেয় মনিরা। প্রতিবেশী তোয়াক্কা সে করে না। মিহিকে বিছানায় বসিয়ে কিছুক্ষণ চুপ করে রয়। মনের মধ্যে অগোছালো কথামালা সাজায় নিজের মতো করে। বারবার ঢোক গিলে সে। মেয়ে সহ্য করতে পারবে তো? সময় পেরিয়ে যায় নিজ গতিতে। মনিরা বলে উঠতে পারে না। ব্যর্থতা নিয়ে বিছানার চাদর খামচে ধরে। মনে হচ্ছে ভেতরে লুকিয়ে থাকা রাগী সত্তাটা বেরিয়ে আসতে চাইছে। মিহির কান্না বাড়ছে বই কমছে না। তার মুখে একটাই শব্দ, আমার বাবা। এই একটা কথাই বারবার রিপিট করছে সে। মনিরা এবার রাগ দমিয়ে রাখতে পারল না। চেঁচিয়ে বলে উঠল, স্টপ মিহি, একদম কাঁদবে না, একদম না। অমানুষের জন্য একদম কাঁদবে না। তোমার মুখে যদি আরেকবার বাবা নামটা শুনি একদম জবাই করে ফেলবো। চুপ করো। ভয় পেয়ে থরথর করে কেঁপে উঠল মিহি। আকস্মিক চিৎকার, মায়ের রাগ আর তিক্ত কথাগুলো মিহির মনে নেতিবাচক প্রভাব পড়তেই মেয়েটা ঢুলে পড়ল মনিরার কোলের ওপর। ততক্ষণে খেয়াল হলো মনিরার। কি করছিল সে? কিন্তু তার মধ্যে বিচলিত হওয়ার কোনো ছাপ খুঁজে পাওয়া গেল না। বিছানায় মেয়েকে শুয়ে দিয়ে পানি ভর্তি গ্লাসটা হাতে তুলে নিল। সময় নিয়ে পুরো পানিটা চোখে মুখে ছিটিয়ে দিল। যেহেতু সামান্য ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে, তাড়াতাড়ি জ্ঞান ফিরবে। তাই হলো। খানিক পরেই পিটপিট করে চোখ খুলল মিহি। আমি তোমাকে আজ অনেকগুলো কঠিন কথা বলবো। জানি না কতটুকু বুঝবে। আমার মনে হয় তোমার বুঝার কথা। সেরকম পরিবেশেই তুমি বড় হয়েছো। তবে কাঁদবে না কিন্তু, মা ভীষণ রেগে যাবে। মিহিকে কিছু বলার সুযোগও দিল না সে। মাথার কাছ থেকে উঠে আলমারির সামনে দাঁড়ালো। খুঁজে খুঁজে কয়েকটা খাম বের করে আবার মেয়ের পাশে বসলো মনিরা। ততক্ষণে মিহি উঠে বসেছে। তারপর মিহিকে খামগুলো দিল। মনিরা বলল, খুলে দেখো, চিৎকার করবে না। মিহি ভয় নিয়ে খামগুলো খুলতেই চোখ বন্ধ করে ফেলল। 8 বছরের মেয়ে নিশ্চয়ই বুঝবে কোনটা জুলুম, কোনটা ভালোবাসা আর কোনটা অত্যাচার। মিহিও বুঝেছে। সে যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। নিজের বাবাকে মা ব্যতীত অন্য মেয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে মেয়ের অনুভূতি কেমন তা নিশ্চয়ই মনিরাকে বলে দিতে হবে না। ঠোঁট বাঁকিয়ে হাসলো সে। মিহির হাত থেকে ছবিগুলো নিয়ে নিল। তারপর এক একটা করে মিহি চোখের সামনে ধরে বলতে লাগলো, এই মেয়েটা সবে ইন্টারে পড়ে। গ্রাম থেকে শহরে এসেছিল স্বপ্ন পূরণ করতে, কিন্তু পারেনি। তোমার বাবা শকুনের চোখ যে ওই মেয়ের উপর পড়েছিল, নষ্ট করে মারধর করে 7টা দিন একটা ঘরে আটকে রেখেছিল। মেয়েটা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। হোস্টেলে গিয়ে গলায় দড়ি দিয়েছে। এই মেয়েটা দেখো, কুচকুচে কালো, পুরুষের চোখে অসুন্দর, তবে তোমার বাবার চোখে না। 22 বছর বয়সী মেয়েটাকে 3 দিন একটানা অত্যাচার করেছে। মেয়েটা কিন্তু মরেনি, আত্মহত্যাও করতে যায়নি। প্রতিবাদী মেয়েটা শুধু বিচারই চেয়েছিল। তোমার বাবা কি করেছে জানো? কুপিয়ে কুপিয়ে মেরেছে।
আর এই যে দেখো, এই মেয়েটা তোমার থেকে কত বড়, ধরো 5 বছরে। এই মেয়েটাও বাদ যায়নি তোমার বাবার থেকে, তাকেও মেরে ফেলেছে। এভাবে পরপর আরও কয়েকটা ছবি নিয়ে মেয়েকে দেখালো তার বাবার চরিত্রহীন প্রমাণ দিল মনিরা। মিহি শুধু চোখ বড় বড় করে শুনে যাচ্ছে। শেষমেশ মনিরা আরেকটা ছবি মিহির হাতে তুলে দিয়ে বলল, এই মেয়েটাকে চিনতে পারো? তোমার পছন্দের ম্যাম, দেখো তোমার ইতি ম্যাম হুট করে গায়েব হয়ে গেল না কেন জানো? নিম্নবিত্ত পরিবারে বেড়ে ওঠা মেয়েটা নিজের পড়াশোনার খরচ চালাতে তোমাকে পড়াতে এসেছিল। এই মেয়েটা কি জানতো এই বাড়িতে তিনটা মুখোশধারী চরিত্রহীন শকুন থাকে? প্রথম তোমার চাচুর হাতে ধর্ষণ হয়েছে, চুপ করে ছিল, তোমাকে পড়াতে আসতো। তারপরও এদের স্বাদ মিটল না, তোমার বাবাও মেয়েটাকে ছাড়লো না। মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, তোমার বাবাকে অনুরোধ করতে এসেছিল তাকে বিয়ে করতে। তোমার বাবা যাতা বলে অপমান করে বের করে দিয়েছে। তারপর কি করেছে জানো? কয়েক গজ দূরে বড় ব্রিজটা আছে না, ওখান থেকে ঝাঁপ দিয়ে পড়ে মরে গেছে। তোমার বাবা একটা চরিত্রহীন নরপশু। তোমার বাবা যা। মনিরা আর উচ্চারণ করতে পারল না। মিহি তার ছোট হাত দিয়ে মনিরার মুখ চেপে ধরে। আর শুনতে চায় না সে। পরিচিত সেই বাবাটার এমন রূপ মেনে নিতে কষ্ট হচ্ছে। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের দিকে। মনিরা হেসে উঠল। মিহির থেকে সরে এসে গায়ের আঁচল ফেলে দিয়ে বলল, শরীরের দাগগুলো দেখেছো মিহি? তাজা না? এগুলো তোমার বাবার ভালোবাসার মিহি। বিশ্বাস হচ্ছে না মাকে? মা মিথ্যে বলছে? ছবিগুলো দেখো কতটা নির্মম। তোমার আফরা ম্যামকে জিজ্ঞাসা করবে তোমার বাবার কুনজর তার উপর পড়েছিল কিনা। দেখো মেয়েটা ক্ষতির হাত থেকে বেঁচে গেল। তোমাকে এসব বলার কারণ কি জানো? যার জন্য তুমি তোমার মূল্যবান চোখের পানি ফেলছো, সেই লোকটাই কত মেয়ের কষ্টের কারণ হয়েছে, মৃত্যুর কারণ হয়েছে, কয়েক পরিবারের ভেঙে পড়ার কারণ হয়েছে। সাবধান, চোখের জল ফেলবে না। মনিরার কেন জানি হাসি পেল খুব। ইচ্ছেটাকে দমিয়ে না রেখে কিছুটা শব্দ করেই হাসলো। হেলতে তুলতে বিছানায় কাঁধ ঘেঁষে বসে দাঁড়িয়ে বলল, তুমি ছোট, বাস্তবতা বোঝার বয়স তোমার হয়নি। তবে তুমি যে পরিবেশ পরিস্থিতিতে বড় হয়েছো, তোমাকে জোর করে হলেও বুঝতে হবে মিহি, আমাদের পরের পথটা সুগম নয় রে মা। অনেক লড়াই করতে হবে। সমাজ যে একটু বেশিই জটিল। এই সমাজ এখন থেকেই আমাদের বুঝিয়ে দেবে স্বামীহারা আমি, আর তুমি বাবাহারা। অপদস্থ করতে চাইবে। তবে মা, চোখের জল ফেলে তাদের সুযোগ করে দিও না। কেউ যদি তোমাকে একটা কথা শোনায়, চুপ করে থাকবে। দুটো কথা বলবে, চুপ করে থাকবে। কিন্তু যখন সেই লিমিটেড ভুলে তৃতীয় কথাও তোমাকে শোনানোর স্পর্ধা করবে, একদম গলার মাঝখানটাই চেপে ধরবে। কথা যেন বের করতেও না পারে, গিলতেও না পারে। এই দুনিয়া নরমের জম, শক্তের ভক্ত। নিজেকে এমনভাবে তৈরি করবে, এমনভাবে গুছিয়ে নেবে, তোমার মায়ের জীবনের একাংশ যেন তোমার জীবনেও প্রভাব না ফেলে। মা মেয়ে লড়াই যে কঠিন রে মা। শেষ নিঃশ্বাস পর্যন্ত। থামলো মনিরা। জোরে জোরে দুবার নিঃশ্বাস নিল। হাঁপিয়ে গেছে। তার আজকের কাজ শেষ করে ফেলেছে। এবার একটু বিশ্রামের প্রয়োজন। মিহির কান্না ভেজা কণ্ঠ শুনেই মনিরা মিহির জায়গায় নিজেকে বসিয়েছিল। সে অল্প বয়সে বাবাকে হারিয়েছে। মায়ের চিন্তিত মুখ আজও তার চোখে ভাসে। সমাজে মানুষের কটু কথা, অবজ্ঞা, পুরুষের কুদৃষ্টি দেখতে দেখতেই বড় হয়ে উঠেছিল। তার মায়ের অল্প বয়সে বিয়ে হয়েছিল। বাবা মারা যাবার পর কত ঘটকই না আসলো বিয়ের সম্বন্ধ নিয়ে। তবে তাদের দাবি ছিল মেয়েকে নিতে পারবে না। নিজের সুখ বলিদান দিয়েই তো মনিরার মা মইয়ম বেগম মেয়েকে মানুষ করেছে। মনিরা যখন কিশোরী, মইয়ম বেগম যেন আগুনের ফুলিঙ্গ। কোনো পুরুষকে এসে বাড়ির আশেপাশে দেখলেই জ্বলে উঠতেন। কথার দ্বারাই যেন তাকেই জ্বালিয়ে দিতেন। এই একটা লড়াই বাবাহীন মেয়েটাকে বাঁচিয়ে রাখতে। ইচ্ছে ছিল মেয়েকে পড়াবে, মস্ত বড় অফিসার বানাবে। তার আগেই তো আশরাফ উদ্দিনের চোখে পড়েছিল। অনুরোধ, হুমকি, কত কি মইয়ম বেগমকে রাজি করালো। মইয়ম বেগমও ভালো পরিবার দেখে আর না করেননি। এখন যদি বেঁচে থাকতেন নিশ্চয়ই বাঁচার আশা আর করতেন না। মেয়ের পরিণতি দেখে নিশ্চয়ই কঠোর মহিলাও মরার ভাবনা করতেন। ভাগ্যিস বেঁচে নেই। মনিরা দীর্ঘশ্বাস ফেলল। মায়ের জীবনটা ঘুরে ফিরে তার জীবনেই প্রতিরূপ হয়েছে। পার্থক্য এটাই, মইয়ম বেগমের স্বামী ছিল সৎ, ভালো মানুষ। মনিরার স্বামী তার উল্টো। মইয়ম বেগম মেয়েকে এরকম কঠোর হওয়ার বুদ্ধি দেয়নি। সে তার ছোট্ট মেয়েকে দিয়েছে, আরও দিবে। প্রতিনিয়ত বারবার মনে করিয়ে দেবে। না হলে তার মতোই হয়তো তার মেয়ে অন্যায় দেখেও চুপ করে থাকবে, ঘুরে দাঁড়াবে না, প্রতিবাদ করবে না। সে দেরি হলেও বুঝেছে। মিহির হাতের ছোঁয়ায় চোখ খুলে মনিরা পূর্ণ দৃষ্টি ফেলে মেয়েকে দেখে। এই যে মিহির চোখে মুখে একটু আগে কষ্ট, সন্দেহ নেই, বরং রয়েছে বাবার প্রতি ঘৃণা। তারপর মনিরা বলল, চলো নিচে যাওয়া যাক। নিচে যা হবে ভয় পাবে না একদম। আমাদের গোপন কথা যেন কেউ না জানে।
কেউ না টের পায়, বুঝতে পেরেছো? মিহি মাথা নাড়ায়। মনিরা নিজেকে একটু গুছিয়ে দরজা খুলে দেয়। সাথে সাথে কেউ এসে মনিরাকে জড়িয়ে ধরে। মনিরা বুঝতে পারে, হালকা হাসে, বলে ওঠে, বাব্বা, হঠাৎ কি হলো মেয়ের মেমে? আফরা বলল, লজ্জাজনক হলেও বলতে হচ্ছে, আপনাদের সব কথাই শুনে ফেলেছি। তবে ব্যাপারটা আপনাদের জন্য হুমকি স্বরূপ নয়, এটা নিশ্চয়ই জানেন। মনিরা বলল, আমি তো আগেই টের পেয়েছিলাম দরজার ওপাশে তুমি দাঁড়িয়ে আছো, তাই তো সাহস করে এতগুলো কথা মেয়েকে বলতে পেরেছি। তুমি দাঁড়িয়ে আছো মানে আর কারোর শুনে ফেলার ভয় নেই। আফরা মুচকি হাসে, মিহির দিকে এক পলক তাকিয়ে মনিরার হাত ধরে বাঁকা হেসে বলে ওঠে, যাওয়া যাক, পুলিশের জেরা থেকে বাঁচতে হলে একটু অভিনয় করতেই হবে। আপনার শ্বশুরের মস্তিষ্কও ভালো না। তিনজনেই বেরিয়ে আসে ঘর থেকে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতেই তিনজনের চোখ মুখে অবাকতা ফুটে ওঠে। কিছুক্ষণের মধ্যে এত পরিবর্তন! সরকারি পোশাক পরা লোকজন কিলবিল করছে, সাংবাদিকদের দেখা যাচ্ছে। যদিও আপনারা এমনই ভেবেছিল, তবে এত তাড়াতাড়ি ভাবেনি। হওয়ারই কথা।